আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভ সকাল। ফাতিমা, হাবিব কেমন আছো? হ্যাঁ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? মিস আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ইয়েস মিস। ওকে, আচ্ছা, আমরা কি আজকে নতুন কোন অধ্যায় শুরু করব নাকি তোমাদের যে অধ্যায়ের পরীক্ষা আছে সেই বিষয় নিয়ে আলোচনা করব? দেখি বলো। হ্যাঁ, একটু বড় করে বলো, বুঝতেছি না। হ্যালো, হ্যাঁ শুনছো? আমরা কি বিগত অধ্যায়গুলো নিয়ে, যেগুলো পরীক্ষায় আছে ওগুলো নিয়ে আলোচনা করব নাকি নতুন একটা অধ্যায় যাব? মিস যেগুলো পরীক্ষায় আসবে ওগুলো নিয়ে আলোচনা করেন। আগে হ্যাঁ, যেটা পরীক্ষায় আসবে সেগুলো নিয়ে আলোচনা করি তাহলে। ঠিক আছে, আমাদের কথা অনুযায়ী আমরা ওগুলো নিয়ে আলোচনা করছি। তোমাদেরকে বিভিন্ন প্রশ্ন করা হবে, চেষ্টা করবো ওগুলো দেওয়ার, যেহেতু পরীক্ষার আর বেশি সময় নেই, খুবই কাছে চলে এসেছে। 26 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু হচ্ছে। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো রায়হান? আলহামদুলিল্লাহ মিস, আপনি কেমন আছেন? আমরা কোন সকলে চ্যাপ্টার? বলছে যে পরীক্ষায় তোমাদের যে অধ্যায়গুলো আছে সেই অধ্যায়গুলো আমি আবার নতুন একটু করে রিভাইজ দিয়ে নিচ্ছি, যাতে তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা আমাকে জিজ্ঞাসা করবে। ঠিক আছে, আমরা নতুন উদ্ভিদের অধ্যায়ে বংশবৃদ্ধি মিস। হ্যাঁ, উদ্ভিদের বংশবৃদ্ধি। আমরা প্রথম যে অধ্যায়টা পড়েছিলাম সেটা হলো উদ্ভিদের বংশবৃদ্ধি, চতুর্থ অধ্যায়। ঠিক আছে, ওখানে আমরা কি কি জানতে পেরেছিলাম? মূলত উদ্ভিদ কিভাবে বংশবৃদ্ধি করে, অর্থাৎ প্রজনন কিভাবে সংঘটিত হয়, সেই প্রজননের মাধ্যমে কিভাবে তার বংশবিস্তার করে থাকে, এগুলো সম্পর্কে জেনেছিলাম। ঠিক আছে, তাহলে আমরা আজকে আবারও ওই বিষয়গুলো একটু কি করব, যাতে সবকিছু আমাদের প্রশ্নে আসলে আমরা যথাযথ আনসার দিতে পারি, সেক্ষেত্রে আমরা আবারও অধ্যায়গুলো একটু রিভাইজ করে নিই। আসসালামু আলাইকুম। তাহলে আমাদের জানি কি উদ্ভিদের বংশবৃদ্ধির জন্য অর্থাৎ কি দরকার, অর্থাৎ বিভিন্ন মাধ্যমে কিন্তু উদ্ভিদ প্রজননের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে। যেমন প্রজনন, প্রজনন কাকে বলে? প্রজনন কাকে বলে? হ্যাঁ, প্রজনন হলো মূলত কি, যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে জীব যখন মিস কি বল প্রজনন কাকে বলে যে বলতে পারবে? যে জটিল প্রক্রিয়া জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। হ্যাঁ, প্রজনন বলে। প্রতিরূপ অর্থাৎ একটা জীব তার কাছাকাছি, অর্থাৎ বৈশিষ্ট্যগুলো কিন্তু অন্য ধরনের হবে না। একটা জীব যখন তারই প্রতিরূপ বা তার কিছুটা বৈশিষ্ট্য তার মধ্যে থাকবে, এমন কোনো প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করার যে প্রক্রিয়া, একটা জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা সম্পন্ন হয়, এই প্রক্রিয়াটাকে বলা হবে প্রজনন বা জনন। প্রজনন বা জনন কয় প্রকার? চতুর্থ অধ্যায় উদ্ভিদের বংশবৃদ্ধি। মিস প্রজনন দুই প্রকার। হ্যাঁ, কি কি? ওজন জনন ও হ্যাঁ, যৌন জনন। অঙ্গজনন ও যৌন জনন। অর্থাৎ আমাদের এখানে দেখছি উদ্ভিদ যখন তার প্রতিরূপ বংশধর সৃষ্টি করে সেটাকে মূলত আমরা বলি জনন বা প্রজনন। প্রজনন দুই প্রকার, একটা হলো অযৌন জনন আর একটা হলো যৌন জনন। ঠিক আছে, এখানে আবার অযৌন জনন বা যৌন জননের মধ্যে কিছুটা কি রয়েছে, পার্থক্য রয়েছে, অর্থাৎ বিভিন্ন মাধ্যমে। যেমন অযৌন জনন সম্পন্ন হওয়ার জন্য দুইটা মাধ্যমের প্রয়োজন, একটা হলো স্পোর উৎপাদন, একটা কি স্পোর উৎপাদন, এবং আরেকটি হলো অঙ্গজ জনন। তাহলে স্পোর উৎপাদন, স্পোরটা মূলত কি, আমরা দেখতে পাই যে অনেকগুলো অণুবীজ বলে একটা থলি আছে, থলির মধ্যে অসংখ্য অণুবীজ থাকে। এখন অণুবীজের থলির বাইরে উৎপন্ন হয়, এগুলোকে দুই ধরনের হয়ে থাকে। যদি ভেতর উৎপন্ন হয় অণুবীজ সেক্ষেত্রে আমরা বলবো অন্ত অণুবীজ, আর যদি বাইরে উৎপন্ন হয় সেক্ষেত্রে বলা হবে বহির অণুজীব।
আর স্পোর মূলত কোন উদ্ভিদগুলোর মধ্যে হয়ে থাকে, বিশেষ করে নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো রয়েছে তারা কিন্তু অণুবীজ বা স্পোর উৎপাদনের মাধ্যমে তাদের জননটা সম্পন্ন করে থাকে। তোমাদেরকে যদি বলা হয় স্পোর উৎপাদন করে থাকে কোন উদ্ভিদ, তাহলে তোমরা কি বলবে? কোন বুঝি নাই। উদ্ভিদ স্পোর উৎপাদন করে থাকে, স্পোরের মাধ্যমে বংশবৃদ্ধি করে থাকে? নিম্ন শ্রেণীর উদ্ভিদ, হ্যাঁ, উচ্চ শ্রেণীর নাকি নিম্ন শ্রেণীর? নিম্ন শ্রেণীর। নিম্ন শ্রেণীর, হ্যাঁ, এটা খেয়াল রাখতে হবে যে সাধারণত নিম্ন শ্রেণীর যে উদ্ভিদগুলো রয়েছে সেগুলো অণু বীজ বা স্পোর উৎপাদনের মাধ্যমে তাদের বংশ বৃদ্ধি করে থাকে। সেক্ষেত্রে একটা উদ্ভিদের দেহকোষ, আমরা জানি অনেকগুলো কোষ নিয়ে উদ্ভিদ দেহ গঠিত, দেহকোষগুলো পরিবর্তিত হয়ে কিন্তু অণুবীজ বাহী একটা অঙ্গ তৈরি করে। ওই অঙ্গ যেটা তৈরি করে সেটাকে বলা হয় অণুবীজ থলি। অণুবীজ থলির মধ্যে কিন্তু আমরা অসংখ্য কি দেখতে পাবো? অণুবীজ। যদি ভেতরে থাকে সেক্ষেত্রে এটাকে বলা হবে বহির অণুবীজ, আর যদি বাইরে থাকে সেক্ষেত্রে আমরা বহির অণুবীজ বলবো, আর যদি ভেতরে থাকে অন্তঃ অণুবীজ বলবো। যেমন এরকম মিউকর নামক একটা উদ্ভিদ রয়েছে, কি বললাম? মিউকর। মিউকর নামক যে উদ্ভিদটা রয়েছে সেটা অণুজীব থলির মধ্যে উৎপন্ন হয়। এবং প্যানিসিলিয়াম নামক আরেকটি উদ্ভিদ রয়েছে যারা কনিডিয়া সৃষ্টির মাধ্যমে, তাহলে তোমরা এগুলো একটু নোট করে রাখো যে কনিডিয়া কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? প্যানিসিলিয়াম কনিডিয়া সৃষ্টির মাধ্যমে বংশ বিস্তার করে। প্যানিসিলিয়াম কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? হ্যাঁ রায়হান বলো। জি মিস। প্যানিসিলিয়াম কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? কনিডিয়া। কনিডিয়ার মাধ্যমে। আর মিউকর? আপনি কি বলছেন মিস? মিউকর তলির মাধ্যমে। অণুবীজ থলির মাধ্যমে, অণুবীজ থলির মধ্যে উৎপন্ন হয় এবং প্যানিসিলিয়াম করে কনিডিয়া সৃষ্টির মাধ্যমে। এরপরে আরেকটা জনন রয়েছে, সেটা হলো অঙ্গজ জনন। কি বললাম? অঙ্কজনন। অঙ্গজ জনন। তাহলে এটা আমরা বুঝতে পারছি যে যে অঙ্গের মাধ্যমে, অর্থাৎ কোন একটা জনন সৃষ্টি না করে শুধুমাত্র যদি দেহের বিভিন্ন অংশ খণ্ডিত হয়ে যখন তার জনন সম্পন্ন হবে তাকে আমরা বলবো কি? অঙ্গজ জনন। ঠিক আছে? অঙ্গজ জনন দুই ধরনের হয়ে থাকে, একটা হলো প্রাকৃতিক অঙ্গজ জনন আর একটা হলো কৃত্রিম অঙ্গজ জনন। কি বললাম? অঙ্গজ জনন কয় ধরনের হয়ে থাকে? দুই ধরনের, একটি প্রাকৃতিক আর কৃত্রিম। কৃত্রিম। প্রাকৃতিক কোনগুলো? অর্থাৎ বিভিন্ন, যদি স্বাভাবিকভাবে তার মধ্যে যদি আমরা তার কোনো অঙ্গের মাধ্যমে যদি তার বংশ বিস্তার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা তাদেরকে বলবো প্রাকৃতিক অঙ্গজ। যদি স্বাভাবিক নিয়মে যদি কোনো একটা অঙ্গ থেকে একটা উদ্ভিদের বংশ বিস্তার হয়ে থাকে সেক্ষেত্রে আমরা এটাকে বলবো প্রাকৃতিক অঙ্গজ। ঠিক আছে? দেখো তোমরা এখানে কি স্ক্রিন দেখতে পাচ্ছ? স্ক্রিনটা দেখা যাচ্ছে? Yes, miss. হ্যাঁ, Yes, miss. এখানে দেহ খণ্ডায়ন আমরা দেখতে পাচ্ছি কি এটাও কিন্তু এক ধরনের প্রাকৃত অঙ্গযোজন। দেহ খণ্ডায়ন এক ধরনের প্রাকৃত অঙ্গযোজন। এটা কিসের মাধ্যমে, এটা কোন উদ্ভিদে দেখা যায়? সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদে। দেহ খণ্ডায়নের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে কোন উদ্ভিদ? দেহ খণ্ডায়নের মাধ্যমে কোন উদ্ভিদগুলো তাদের জনন সম্পন্ন করে থাকে? ম্যাম নিম্ন শ্রেণীর। নিম্ন শ্রেণীর উদ্ভিদেরা দেহ খণ্ডায়ন অর্থাৎ প্রাকৃতিক অঙ্গজ জননের মাধ্যমে তাদের বংশ বিস্তার করে থাকে। এক্ষেত্রে উদাহরণগুলো তোমরা একটু ভালো করে মনে রাখবে। একটা হলো স্পাইরোগ্যারা আর একটা হলো মিউকর। কি কি বললাম? স্পাইরোগ্যারা আর মিউকর। এখানে এটা যেটা দেখতে পাচ্ছ সবুজ আকৃতির এই লম্বা যে অংশটা দেখতে পাচ্ছ এটা কি? স্পাইরোগ্যারা। এটা হলো একটা স্পাইরোগ্যারা, এটা নিম্ন শ্রেণীর একটা উদ্ভিদ। এরা দেহ খণ্ডায় অর্থাৎ তাদের দেহের কোষগুলো আস্তে আস্তে বৃদ্ধি খণ্ডিত হয়ে কিন্তু আরেকটা নতুন উদ্ভিদের জন্ম হয়ে থাকে, যার কারণে বলা হয়েছে যে দেহ খণ্ডায়নের মাধ্যমে এরা তাদের বংশ বিস্তার করে থাকে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ সেটা হলো মিউকর। এটা কি? মিউকর। ঠিক আছে? আমরা যে সবুজ রঙের যে চিত্রটা দেখতে পাচ্ছি সেটা হলো স্পাইরোগ্যারার চিত্র। আর এখানে যে পাউরুটির মতো কিছু অংশ বা এখানে দেখা যাচ্ছে তার উপরে কিছু লম্বা লম্বা গোল বলের মতো দেখা যাচ্ছে, সেই অংশগুলো হলো মিউকর। অর্থাৎ যেটার মাধ্যমে উদ্ভিদ, এগুলো হলো তাদের উদাহরণ, দেহ খণ্ডায়নের মাধ্যমে বংশ বিস্তার করে স্পাইরোগ্যারা এবং মিউকর। ঠিক আছে? এর পরবর্তীতে আরেকটা দেখো, আরেকটা কিসের মাধ্যমে হতে পারে?
তোমরা কি স্ক্রিনে মূলের দেখতে পাচ্ছ? মাধ্যমে। মূলের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে কোন কোন উদ্ভিদগুলো? এগুলোর উদাহরণগুলো তোমাদেরকে একটু ভালো করে জানতে হবে। হ্যাঁ ফাতিমা বলো, মূলের মাধ্যমে কোন কোন উদ্ভিদগুলো বংশ বিস্তার করে থাকে? পটল, মিষ্টি আলু, সেগুন। সেগুন। পটল, মিষ্টি আলু, সেগুন এই উদ্ভিদগুলোর মূল, এদের মূল থেকে মূল থেকে কিন্তু এদের নতুন শিশু উদ্ভিদের জন্ম হয় এবং মূলটা এদের খাদ্য সঞ্চয় করে রাখে, অর্থাৎ খাদ্য সঞ্চয়ের মাধ্যমে এরা অনেকটা পুষ্ট হয় এবং বেশ মোটা রসালো হয় এবং এখান থেকে নতুন একটা কুড়ি সৃষ্টি হয়। কুড়ি থেকে আমরা জানি নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হয়। যেমন মিষ্টি আলু দেখতে পাচ্ছ, এটা এদের মূল থেকে কিন্তু নতুন একটা উদ্ভিদে সৃষ্টি হতে দেখা যাবে। আবার সেগুন, পটলের ক্ষেত্রেও আমরা দেখতে পাবো যে তাদেরই মূল থেকে, মূলগুলো একটু আগে খাদ্য সঞ্চয় করে রাখবে, মোটা হবে, রসালো হবে, পুষ্ট হওয়ার পরই ওখান থেকে কিন্তু একটা নতুন উদ্ভিদে সৃষ্টি হবে। তোমরা উদাহরণগুলো একটু ভালো করে মনে রাখবে যে কোনটার মাধ্যমে, মূলের মাধ্যমে কোনটা প্রজনন হচ্ছে বা কোন উদ্ভিদের সৃষ্টি হয়, দেহ খণ্ডায়নের মাধ্যমে কোনটি হয়, এগুলোর উদাহরণ একটু ভালো করে মনে রাখবে। ঠিক আছে? এর পরবর্তীতে দেখো আরেকটা কিসের মাধ্যমে হতে পারে? আরেকটি প্রাকৃতিক অঙ্গ জনন, সেটা হলো টিউবার। কি বললাম? রূপান্তরিত কাণ্ড, যেটাকে বলা হয় টিউবার। টিউবারের মাধ্যমে বা রূপান্তরিত কাণ্ডের মাধ্যমেও কিন্তু কি হতে পারে? একটা উদ্ভিদের জনন সম্পন্ন হতে পারে, যেটাকে বলা হয় প্রাকৃতিক জনন। আবার রূপান্তরিত কাণ্ডের মধ্যে কিছু ভাগ রয়েছে, যেমন টিউবার বলা হয় কোনোটাকে, আবার কোনোটাকে বলা হয় রাইজোম। ঠিক আছে? টিউবার, রাইজোম, কন্দ। যেমন আলুর যেটা দেখতে পাচ্ছি আমরা, আলুর উপরে এরকম কি কখনো সাদা সাদা কিছু অংশ দেখেছো তোমরা? আলুর মাঝখানে কিছুদিন যদি আমরা বাসায় আলু রেখে দিই, এই ধরনের কিছু চোখের মতো অংশ দেখা যায়। কি দেখা যায়? চোখের মতো অংশ দেখা যায়। এই মূলত এই চোখগুলো থেকে কিন্তু কি হয়ে থাকে? নতুন একটা উদ্ভিদ গজাতে পারে, অর্থাৎ নতুন একটা উদ্ভিদের কুড়ি সৃষ্টি হতে পারে এবং ওই কুড়িটা থেকে একটা নতুন উদ্ভিদের সৃষ্টি হয়, যেটাকে বলা হয় টিউবারের মাধ্যমে। প্রজননটা কিসের মাধ্যমে সম্পন্ন হয়? টিউবারের মাধ্যমে। রূপান্তরিত কাণ্ডের কয়েকটা ভাগ রয়েছে, যেমন টিউবার, এই যে চোখগুলো সৃষ্টি হয় বললাম, এই চোখগুলোর মাধ্যমে কিন্তু একটা নতুন উদ্ভিদের সৃষ্টি হয় এবং গর্ত থাকে, বা অনেক সময় বলা হয় এদেরকে চোখ বলি আমরা, যার কারণে এখান থেকে নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হয় টিউবার। টিউবারের উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি? আলু। তাহলে টিউবারের মাধ্যমে কোন উদ্ভিদ বংশ বিস্তার করে? টিউবারের মাধ্যমে কোন উদ্ভিদ বংশ বিস্তার করে? হ্যাঁ ফাতিমা তুমি বলো। টিউবারের মাধ্যমে কোন উদ্ভিদকে আমরা বংশ বিস্তার করতে দেখতে পাই? আলু। হ্যাঁ গুড, অর্থাৎ আলু রূপান্তরিত কাণ্ড, যেটাকে বলা হয় টিউবার, টিউবারের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। এর পরবর্তীতে দেখো আরেকটি, আলু রূপান্তরিত কাণ্ড, এটাও কিন্তু এক ধরনের রূপান্তরিত কাণ্ড, যেটা হলো কন্দ। কন্দের মাধ্যমেও কিন্তু কি হয়ে থাকে? রসুন, পেঁয়াজ, এই যে উদ্ভিদগুলো ইয়াগুলো রয়েছে, মশলা জাতীয় যে ফলগুলো রয়েছে, এগুলো কিন্তু কন্দের মাধ্যমে, এগুলো সবগুলো হলো রূপান্তরিত কাণ্ড। আবার এটার আরেকটা নাম হলো কন্দ। এদের অতি ক্ষুদ্র কাণ্ড থাকে এবং এদের কাক্ষিক এবং শীর্ষ মুকুল থেকে, এদের থেকে কাক্ষিক এবং শীর্ষ মুকুল থেকে কিন্তু নতুন উদ্ভিদের সৃষ্টি হয়। বিশেষ করে রসুন, পেঁয়াজ, তোমরা যদি একটা রসুন বা পেঁয়াজকে মাটিতে গর্ত করে রেখে দাও, দেখা যাবে এর যে উপরের মুকুলটা রয়েছে, অর্থাৎ কাক্ষিক বা শীর্ষ মুকুল থেকে নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হবে। এখানে দেখতে পাচ্ছ কিভাবে একটা নতুন উদ্ভিদের জন্ম হয় এই সকল মশলা জাতীয় জিনিস থেকে। ওকে, তাহলে আমরা বলবো কি, কন্দের মাধ্যমে কোন উদ্ভিদগুলো বংশ বিস্তার করে থাকে? কন্দের মাধ্যমে বংশ বিস্তার হয় নিচের কোন উদ্ভিদগুলো? হ্যাঁ দেখি বলো। তোমাদের স্ক্রিনে কিন্তু দেখা যাচ্ছে। হ্যাঁ সঞ্জিদুল, শুনতে পাচ্ছ তুমি? রসুন, পেঁয়াজ এরা রূপান্তরিত কাণ্ড বা কন্দের মাধ্যমে তাদের বংশ বিস্তার করে থাকে। এর পরবর্তীতে দেখো আরেকটি, এটাও একটা রূপান্তরিত কাণ্ড, যেটাকে বলা হয় স্টোলন। বিশেষ করে এরা কোথায় থাকে?
স্টোলন গুলো আমরা বিশেষ করে দেখতে পাই পানিতে বেশিরভাগ সময়ে থাকে। স্টোলন উদ্ভিদের জননে সাহায্য করে, যেমন কচু, পুদিনা, এই উদ্ভিদগুলো স্টোলনের মাধ্যমে, অথবা তোমরা অনেক সময় কচুরলতি দেখেছো, এগুলো কিন্তু স্টোলনের মাধ্যমে তাদের বংশ বিস্তার করে থাকে। জননের জন্য এরা পরিবর্তিত হয়, মানে স্টোলনের যে অবভাগটা রয়েছে, দেখেছো স্টোলন কোনটাকে বোঝাচ্ছি? এখানে কিন্তু চিত্রের মধ্যে স্টোলনটা দেখা যাচ্ছে, তোমরা একটু ভালো করে খেয়াল করো, এটা একটা উদ্ভিদ, ঠিক আছে? এখানে আমরা তার মূল দেখতে পাচ্ছি, এখানে যে শিকড়ের মতো যে অংশটা দেখেছো, এটাকে মূলত বলা হবে কি স্টোলন। এই স্টোলনটা বৃদ্ধি হয়ে কিন্তু নতুন আরেকটা উদ্ভিদের সৃষ্টি করবে। এই স্টোলনের মাধ্যমে স্টোলনের যে অগ্রভাগটা রয়েছে সেটা থেকে কিন্তু নতুন একটা মুকুল তৈরি হবে, মুকুল বা বাড তৈরি হবে, এখান থেকে নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হবে, ঠিক আছে? এর পরবর্তীতে দেখো আরেকটি রূপান্তরিত কাণ্ড, যেটাকে বলা হচ্ছে অফসেট। রূপান্তরিত কাণ্ড কিসের উদাহরণ? এটা অফসেট, দেখতে পাচ্ছ? এগুলো কিন্তু সকলেই আমরা সচরাচর দেখে থাকি, পুকুরে দেখে থাকি বিশেষ করে। অফসেট জাতীয় যে উদ্ভিদগুলো রয়েছে রূপান্তরিত কাণ্ড বা অফসেটের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে টোপা পানা ও কচুরি পানা। কি বললাম ম্যাম? টোপা পানা ও কচুরি। হ্যাঁ, টোপা পানা এবং কচুরি পানা তারা কিসের মাধ্যমে? অফসেটের মাধ্যমে। এইগুলো সবগুলো আমরা দেখতে পাচ্ছি জলজ উদ্ভিদ, এদের কাণ্ডটা বৃদ্ধি হবে, কাণ্ডগুলো বৃদ্ধি হয়ে অনেকগুলো নতুন উদ্ভিদের সৃষ্টি করবে, অর্থাৎ কিছুদিন পর পর একটা মাতৃ উদ্ভিদ থেকে অনেকগুলো নতুন উদ্ভিদের জন্ম হতে আমরা দেখতে পাবো। পুকুরে দেখবো অল্প পরিমাণে, আজকে তুমি দেখেছো কিছু কচুরি পানা, আগামী 2-1 দিন পর দেখতে পাবা আরো অনেকগুলো সম্পূর্ণ কচুরি পানাতে পুকুরটা ভরে গিয়েছে। অর্থাৎ অফসেটের মাধ্যমে বা রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে কিন্তু কচুরি পানা, টোপা পানা এরা বংশ বিস্তার করে থাকে, ঠিক আছে? তোমাদের উদাহরণগুলো কি মনে থাকবে? তাহলে যদি বলা হয় অফসেটের মাধ্যমে বংশ বিস্তার করে কোনগুলো, আমি তোমাদেরকে এগুলোর উদাহরণ কিন্তু জিজ্ঞেস করছি যাতে তোমরা এগুলো আনসার দিতে পারো। অফসেটের মাধ্যমে কোন উদ্ভিদগুলোর বংশ বিস্তার হয়ে থাকে? ম্যাম টোপা পানা ও কচুরি পানা। টোপা পানা ও কচুরি পানা। এর পরবর্তীতে দেখো আরো কিছু দেখছি আমরা। হ্যাঁ, রূপান্তরিত কাণ্ড, এটাও এক ধরনের কি রূপান্তরিত কাণ্ড, যেটাকে বলা হয় কর্ন কাণ্ড। এই উদ্ভিদটা কি তোমরা চেনো? দেখি বলো তো, এই উদ্ভিদটার নাম কি? ম্যাম ক্যাকটাস। এটা ক্যাকটাস। প্রথম একটা হলো ক্যাকটাস, তার পাশেরটা এটাও অ্যালোভেরা। অ্যালোভেরা নাকি ফণিমনসা? চিনি না মিস। হ্যাঁ, এটা হলো ফণিমনসা গাছ, ঠিক আছে? হ্যাঁ, ফণিমনসা একটু দেখতে চ্যাপ্টা হয়ে থাকে কাণ্ডটা, এটা কাণ্ডের মাধ্যমে কিন্তু বংশ বিস্তার হয়ে থাকে। সবুজ চ্যাপ্টা রঙের হয়, এখানে গায়ে অসংখ্য কাটা কাটা, ক্যাকটাসের গায়েও যেমন কাটা থাকে সেরকম ফণিমনসার গাছের গায়েও আমরা কি দেখতে পাবো? কাটা দেখতে পাবো। এরা মূলত তাদের কাণ্ডের মাধ্যমে তাদের বংশ বিস্তার করে থাকে, ঠিক আছে? তাহলে যদি বলা হয় কোন কাণ্ড মাধ্যমে বংশ বিস্তার করে কোনটি? ফণিমনসা। এখানে দুইটাই কিন্তু ফণিমনসা বলছে, তবে আমরা একটাকে ক্যাকটাস হিসেবে জানি, আর পাশের যে চিত্রটা দেখছি চ্যাপ্টার আকারে সেটাকে বলা হয় ফণিমনসা। এর পরবর্তীতে দেখো রূপান্তরিত কাণ্ড বুলবিল। এটা কি? বুলবিলটা আমরা কিভাবে দেখতে পাচ্ছি? একটা গাছের নিচে পিণ্ডের মতো একটা আকার আমরা দেখতে পাচ্ছি। এই কাণ্ডের মাধ্যমে, বুলবিলের মাধ্যমে বা রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে উদ্ভিদ বংশ বিস্তার করে থাকে, ঠিক আছে? যখন আমরা দেখবো কোন একটা উদ্ভিদে প্রাথমিক মুকুলের যদি বৃদ্ধি না হয়, এদের যে মুকুলটা রয়েছে উপরের মুকুলটা যদি ভালোভাবে বৃদ্ধি না হয়, সেক্ষেত্রে কিসের মাধ্যমে? এই যে নিচের পিণ্ডের মতো অংশ আমরা ছবিতে দেখতে পাচ্ছি, এদের মাধ্যমে কিন্তু এরা কি করে থাকে? বংশ বিস্তার করে থাকে। বুলবিল কিছুদিন পর পর কিন্তু গাছ থেকে কি হয়ে যাবে? খসে পড়বে। যখন খসে পড়ে যাবে, ওই খসিত অংশটা থেকে আরেকটা নতুন উদ্ভিদের সৃষ্টি হবে। তাহলে তোমাদেরকে যদি বলা হয় এমন একটা উদ্ভিদের নাম বলো যে বুলবিলের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে, তাহলে উদাহরণ হিসেবে তোমরা কি বলবে? তোমরা কি জানো বুলবিলের ম্যাম মাধ্যমে? টুপুরি আলু। টুপরি আলু। হ্যাঁ, তোমরা কি দেখেছো টুপরি আলুটা? কি আলু মিস? চুপড়ি আলু। না মিস। হ্যাঁ, এটা আমরা একটু কমই খেয়ে থাকি, দেখাও যায় না সচরাচর তেমন। এটা হলো টুকরি আলু, যেটা যদি এদের মুকুলটা ভালোভাবে বৃদ্ধি না হয়, সেক্ষেত্রে এরা পিণ্ডের আকার ধারণ করে ওখান থেকে নতুন একটা উদ্ভিদের সৃষ্টি হয়ে থাকে বুলবিল, যেটার উদাহরণ হিসেবে আমরা বলতে পারি চুপড়ি আলু। দেখেছো, এটা হলো চুপড়ি আলু। চুপড়ি আলু বুলবিলের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে। এর পরবর্তীতে দেখো
রূপান্তরিত কাণ্ড, এটাও কিন্তু কাণ্ডের মাঝে, সেটা রূপান্তরিত কাণ্ড বলতে এখানে পাতা। এটা তো আমরা হয়তোবা সকলে কেউ চেনো, কেউ হয়তোবা দেখোনি। পাথরকুচি পাতা দেখেছো? পাথরকুচি পাতা। Yes, please. হ্যাঁ, তোমরা একটু খেয়াল করবে, যখন একটা পাথরকুচি পাতাকে তোমরা গাছে রেখে দিবে মাটির উপরে, আরেকটা মানে আলাদা করে একটা পাতাকে তোমরা রেখে দিবে, ওখান থেকে দেখবে কিছুদিন পর আরেকটা কি বের হয়েছে। প্রথমে বের হবে শেকড়, শেকড় থেকে নতুন একটা গাছের সৃষ্টি হবে। অর্থাৎ পাথরকুচি পাতা, অর্থাৎ পাথরকুচি পাতা তাদের পাতার মাধ্যমে রূপান্তরিত কাণ্ড বলতে এখানে পাতাকে মূলত বোঝানো হচ্ছে। এই পাতার মাধ্যমে তারা নতুন উদ্ভিদের সৃষ্টি করে থাকে। ঠিক আছে, তাহলে মনে থাকবে তোমাদের পাতার মাধ্যমে কোন উদ্ভিদের বংশ বিস্তার হয়ে থাকে? পাতার মাধ্যমে বংশ বিস্তার হয়ে থাকে কোন উদ্ভিদের? ম্যাম পাথরকুচি। পাথরকুচি পাতা। এর পরবর্তীতে তাহলে এখন আমি তোমাদেরকে মূল্যায়ন মানে জিজ্ঞেস করছি, দেখি উত্তর দাও একজন একজন করে। ছেলেদের মধ্যে থেকে একজন বলবে, মেয়েদের মধ্যে থেকে একজন বলবে। কচুরি পানা কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? ফসফেট। হ্যাঁ বলো, কচুরি পানা অফসেট। এরপরে পুদিনা। মিস পুদিনা মিস পাতার মাধ্যমে, মিস কাণ্ডের মাধ্যমে। কাণ্ডের মাধ্যমে। কোন কাণ্ড? এখানে কাণ্ডের মধ্যে আমরা অনেকগুলো ভাগ করেছিলাম, টিউবার পড়েছি, রাইজোম পড়েছি, কন্দ, স্টোলন। কিসের মাধ্যমে হয়ে থাকে পুদিনা? ম্যাম স্টোলন। স্টোলনের মাধ্যমে। গুড। ফণিমনসা? ফণিমনসা বলতে পারবে কেউ? ফণিমনসা কাণ্ডের মাধ্যমে, রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে ফণিমনসার কি হয়ে থাকে? বৃদ্ধি হয়ে থাকে। এর পরবর্তীতে আরেকটা দেখো, তারপরে পেঁয়াজ। পেঁয়াজ কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? ম্যাম কন্দ। কন্দের মাধ্যমে। কন্দ। চুপড়ি আলু? চুপড়ি আলু? Bulbil. মিস বুলবি বুলবি চুপড়ি আলু বুলবিলের মাধ্যমে। আদা? আদা হচ্ছে মিস রাইজোম। রাইজোমের মধ্যে দিয়ে। হ্যাঁ, এবার দেখি মেয়েদের মধ্যে থেকে বলো, কচুরি পানা, পুদিনা, এগুলো বলে যাও কোনটা কিসের মাধ্যমে বংশ বিস্তার করে। এরপর আমি তোমাদের উত্তরটা দেখাবো। হ্যাঁ শাইলা, তুমি বলো। ফাতিমা? ওরা কি নেই? হ্যাঁ, শুনতে পাচ্ছ তোমরা আমাকে? এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা বংশ বিস্তার, আমাদেরকে অবশ্যই আমরা অনেকগুলো উদ্ভিদ জেনেছি প্রজননের জন্য যে বংশ বিস্তার করে থাকে। যেমন কচুরি পানা, কচুরি পানা কিসের মাধ্যমে বংশ বিস্তার করে থাকে? অফসেট। হ্যাঁ, যারা উত্তর দিতে পারছো না বা দাওনি তারা একটু ভালো করে দেখে নাও। কচুরি পানা অফসেটের মাধ্যমে বংশ বিস্তার করে। পুদিনা? স্টোলন। Stolon. চলুন। ফণিমনসা দেখি বলো। হ্যাঁ ফাতিমা তুমি বলো, ফণিমনসা কিসের মাধ্যমে? রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে। রূপান্তরিত কাণ্ড বা পর্ণ কাণ্ড। ওই কাণ্ডটাকে আমরা নাম কি দিব? পর্ণ কাণ্ড। একটু নোট করে রাখো, তোমাদের যদি এটা লেখা না থাকে কোথাও। ফণিমনসা পর্ণ কাণ্ডের মাধ্যমে কি করে থাকে? তাদের বংশ বিস্তার করে থাকে। ফণিমনসা, ফণিমনসাটা হয়তো বা তোমাদের লেখা নেই। ফণিমনসা পর্ণ কাণ্ডের মাধ্যমে বংশ বিস্তার করে। পেঁয়াজ? কন্দ। কন্দ। চুপড়ি আলু? বুলবিল। বুলবিল। গুড। আদা? রাইজোম। 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 ওকে, তাহলে আমরা আশা করি সকলেই কোন উদ্ভিদ কিসের মাধ্যমে বংশ বিস্তার করে সেগুলো আমাদের মনে থাকবে। মনে যাদের নেই তারা কি করবে, আবার ভালো করে রিভাইজ করবে, ঠিক আছে, পরীক্ষার জন্য। এর পরবর্তীতে দেখো আমি কিছু প্রশ্ন বলছি। প্রজনন বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি? প্রজনন বলতে কি বুঝো, কত প্রকার ও কি কি? হ্যাঁ,
কেউ কি উত্তরটা দিতে পারবে না? যে প্রক্রিয়ায় জীব মিস তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে। প্রজনন দুই প্রকার, যৌন জনন, অযৌন প্রজনন। ওকে, গুড। প্রজনন আমরা বলেছি প্রতিরূপ, যে জটিল প্রক্রিয়ার মাধ্যমে জীব তার প্রতিরূপ বা বংশ বৃদ্ধি করে বা বংশধর সৃষ্টি করে তাকে আমরা বলবো প্রজনন। প্রজনন মূলত দুই প্রকার, একটা হলো অযৌন আর একটা যৌন প্রজনন। ঠিক আছে, এর পরবর্তীতে আরেকটা প্রশ্ন দেখো, অযৌন জনন কাকে বলে, কয় ধরনের ও কি কি? মিস বলো। যে প্রক্রিয়া দুটি ভিন্ন কর্মী জননকোষের মিলন ছাড়া জনন সম্পন্ন হয় তাই অযৌন তাকে অযৌন অযৌন জনন। জনন। এটা কয় ধরনের ও কি কি? এটি হচ্ছে দুই ধরনের, দুই ধরনের, কি কি? স্পোর উৎপাদন ও অঙ্গজ জনন। অঙ্গজ জনন, অর্থাৎ স্পোর উৎপাদন এবং অঙ্গজ জনন। গুড। অর্থাৎ যে জটিল প্রক্রিয়ায় জনন কোষ দুটি পৃথক এবং দুইটা জনন কোষের মিলন ছাড়াই যখন জননটা সম্পন্ন হবে অর্থাৎ প্রক্রিয়াটা সম্পন্ন হবে তাকে আমরা বলবো অযৌন জনন। এটা কোন ধরনের, তোমরা এটাও একটু উল্লেখ করে দিতে পারো যে নিম্ন শ্রেণীর যে জীবগুলো রয়েছে তারা অযৌন জননের প্রবণতাটা তাদের মধ্যে বেশি, দুই ধরনের হয়ে থাকে, একটা হলো স্পোর উৎপাদন আর একটা হলো অঙ্গজ প্রজনন। ঠিক আছে, এরপর প্যানিসিলিয়াম কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? তোমাদেরকে কিন্তু এটা বলেছিলাম, এখন দেখি তোমরা আমাকে বলবে প্যানিসিলিয়াম কিসের মাধ্যমে বংশ বিস্তার করে? ম্যাম কনিডিয়ার মাধ্যমে। কনিডিয়া, গুড। কনিডিয়ার মাধ্যমে প্যানিসিলিয়াম বংশ বিস্তার করে। অঙ্গজ প্রজনন বলতে কি বুঝো? বলো। মিস অঙ্গজনন হ্যাঁ, অঙ্গজ প্রজনন বলতে কি বুঝো? কোন ধরনের ওজন রেণু বা জননকোষ সৃষ্টি না করে দেহের বংশ খণ্ডিত হয় বা কোনো অঙ্গ রূপান্তরিত হয়ে যে জনন ঘটে তাকে অঙ্গজনন বলে। হ্যাঁ, অঙ্গজ প্রজনন বলে। আমি আবারও তোমাদেরকে একটু সংজ্ঞাটা এখানে বলছি, দেখো, কোনো ধরনের রেণু অযৌন রেণু বা জননকোষ সৃষ্টি না করে শুধু তাদের দেহ খণ্ডিত হয়ে যদি সেটা রূপান্তরিত হয়ে প্রজনন সম্পন্ন করে তাকে আমরা বলবো অঙ্গজ প্রজনন। পাতার মাধ্যমে বংশ বিস্তার হয় কিসের? পাতার মাধ্যমে কোন উদ্ভিদ বংশ বিস্তার করে থাকে? ম্যাম পাথর। হ্যাঁ, পাথরকুচি। পাথরকুচি পাতা কিন্তু বংশ বিস্তার করে থাকে পাতার মাধ্যমে। স্পাইরোগাইরা মিউকর কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি করে? স্পাইরোগাইরা মিউকর কিভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি করে? প্রতিটি খণ্ড একটি স্বাধীন উদ্ভিদ হিসেবে জীবনযাপন শুরু করে। আমাকে স্পেসিফিক করে কিসের মাধ্যমে হবে সেটা একটু বলতে হবে। স্পাইরোগাইরা মিউকর কিসের মাধ্যমে? মানে বুঝলাম না miss। হ্যাঁ, নতুন উদ্ভিদ সৃষ্টি করে স্পাইরোগাইরা মিউকর দেহখণ্ডের মাধ্যমে। হ্যাঁ, দেহ খণ্ডায়নের মাধ্যমে। হ্যাঁ, গুড, যে বলতে পেরেছে যে স্পাইরোগাইরা মিউকর দেহ খণ্ডায়নের মাধ্যমে নতুন একটা উদ্ভিদের আমি সৃষ্টি পারি করে। না মিস। পারোনি? আচ্ছা, এখন তো পারবা আশা করি বলে দেওয়ার পর। হ্যাঁ ওকে, আর হ্যাঁ। এরপর দেখি আমরা আরেকটু কিছুতে যাই, নতুন অধ্যায়। এগুলো কিন্তু ভালো করে তোমাদের কোনো প্রশ্ন থাকলে আমাকে জিজ্ঞাসা করো যে প্রশ্ন এটা। যেমন আমরা আজকে যে বিষয়টা একটু ঝামেলা করব সেটা হলো যে আদর্শ ফুলের অংশ। একটা সম্পূর্ণ ফুলের কয়টা অংশ? পাঁচটা। পাঁচটা অংশ। কি কি একটু বলতে পারবে? হ্যাঁ, দেখি বলো, কে বলতে পারবে? হ্যাঁ, আমরা তাহলে স্পেসিফিক করে তোমাদেরকে আরেকটু দেখাচ্ছি কোনটা কোনটি। যেমন আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ, দেখতে পাচ্ছ একটা সম্পূর্ণ একটা ফুল আমরা এখানে দেখতে পাচ্ছি, সম্পূর্ণ ফুল। এটার বিভিন্ন অংশ আমরা এখন একটু দেখব। কিছুক্ষণ আগে একটা বললো সম্পূর্ণ উদ্ভিদের পাঁচটা অংশ, কি কি সেগুলো? পাঁচটা অংশ হলো একটা, প্রথম অংশটা কি দেখতে পাচ্ছি আমরা? পাপড়ি, যেটা কালারফুল হয়ে থাকে, পাপড়ি। এর পরবর্তী দেখেছো পাপড়ি? পুংকেশর, গর্ভকেশর, বৃতিপুর।
হ্যাঁ, পুংকেশর কোনটি? ভালো করে চিত্রটা দেখো। পুংকেশর এটা দণ্ডের মতো যে অংশটা সেটা হলো পুংকেশর। এর পরবর্তীতে আমরা দেখতে পাচ্ছি গর্ভাশয়, নিচের যে অংশটা সবুজ অংশটা হলো গর্ভাশয়। তোমরা এটা একটু স্ক্রিনশট নিয়ে নিবে, ঠিক আছে? ফুলের অনেক মিস সময় অংশ। মিস হ্যাঁ বলো। আমার পরীক্ষাতে এটা দিয়ে দেন না মিস, চিত্র আঁকতে পারবো না মিস। কেন? চিত্র আঁকলে কি সমস্যা? বিজ্ঞান মিস মানে পারি না চিত্র আঁকতে তেমন হবে। টাইম যায়, একটু প্র্যাকটিস টাইম মিস টপ করবা। চলে চিত্র যাবে চিত্র আঁকতে গেলে। হ্যাঁ, তেমন চিত্র আঁকতে গেলে ভয় লাগে তেমন না, আঁকতে আঁকতে পারো পারি না। না। আঁকা প্র্যাকটিস করতে হবে। তোমরা সায়েন্স নিয়ে পড়াশোনা যাদের করার ইচ্ছা আছে তাদেরকে অবশ্যই হাতটা ক্লিয়ার করতে হবে একে একে, ঠিক আছে? যদি চিত্র থাকে তো দিতে হবে, এখানে আমার কিছু করার নেই। যদি দাও সেক্ষেত্রে তোমরা আনসার ইয়াটা ভালো পাবে, নাম্বারটা ভালো পাবে আর কি। আচ্ছা, গর্ভাশয়টাই দেখো, প্র্যাকটিস করবে, পারবো না এটা কোনো কথা না, চেষ্টা করতে হবে। আমরা যে কাজটা পারি না সেটা করার চেষ্টা করি। এটা হলো গর্ভাশয়। এর পরবর্তীতে আমরা কি দেখতে পাচ্ছি? বৃতি, বাইরের যে অংশটা সেটাকে বলা হয় কি? বাইরের সবুজ যে অংশটা ফুল ধারণ করে রাখে এটাকে আমরা কি বলি? বা বিভিন্ন বৃতি। ফুলকে বিভিন্ন অংশ থেকে রক্ষা করে থাকে, সেটা হলো বৃতি। এর পরবর্তীতে আবার দেখো পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ কোনটা? নিচের একটা অংশ দেখতে পাচ্ছ, এই হলো পুষ্পাক্ষ। হ্যাঁ। সম্পূর্ণ ফুল যে ধারণ করে থাকে সেটাকে আমরা বলি পুষ্পাক্ষ। আর বৃতি হলো ফুলের বাইরের অংশ, যা মানে যেটা কি ফুলের বিভিন্ন অংশ বিশেষ করে পাপড়ি, পুংকেশর, গর্ভাশয়কে রক্ষা করে থাকে বিভিন্ন বাইরের থেকে, সেটা হলো বৃতি। এরপরে আমরা মাঝখানে যে অংশটা গর্ভাশয়, এখানে ডিম্বক থাকে, এবং লম্বা যে অংশটা দেখতে পাচ্ছি সেটা হলো পুংকেশর, এবং উপরে যে কালারফুল বিভিন্ন কালারের যে পাপড়ি আমরা দেখতে পাই যেগুলোকে দল বা পাপড়ি বলা হয়, ঠিক আছে? তাহলে একটা ফুলের বিভিন্ন অংশ একে তোমরা আইডেন্টিফাই করে দিতে পারবে? Yes, miss. ওকে, হ্যাঁ ছেলেরা পারবে? ওদের সাউন্ড নাই কিন্তু মনে হচ্ছে পারবে না। পারবে পারবো মিস, ইনশাআল্লাহ। না পারার কি আছে, চেষ্টা তো হ্যাঁ, করবো মিস, চেষ্টা করবে, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পারবে, আশা করি। পাপড়ির কাজ কি মিস দেখি চিত্র, বলো। হ্যাঁ, চিত্র যদি আসে আর কি, যদি প্রশ্ন থাকে মনে নেই, যদি দেওয়ার কথা থাকে তাহলে দিবে। পাপড়ির কাজ কি? পোকামাকড় ও পশু পাখির আকর্ষণ করে পরাগায়ন ঘটায়। হ্যাঁ, গুড। পাপড়ির কাজ হলো সে পোকামাকড় এবং পশু পাখিকে আকর্ষণ করে পরাগায়নে সহায়তা করে থাকে, যেটা হলো পাপড়ির কাজ। এরপরে পুংকেশর। পুংকেশরের কাজ কি? পরাগরেণু উৎপন্ন করে ও জনন কাজে অংশ নেয়। হ্যাঁ, গুড। পুংকেশরের কাজ হলো সে পরাগরেণু উৎপন্ন করবে এবং জনন কাজে অংশ নেবে। এর পরবর্তীতে দেখো, আমি শুধু তোমাদেরকে অপশনটা দিচ্ছি। গর্ভাশয়, এটা কাজটা বলো দেখি। গর্ভাশয় কি করে থাকে? গর্ভাশয়ের কাজ তোমরা কি স্ক্রিনটা দেখতে পাচ্ছ? হ্যাঁ মিস। হ্যাঁ, গর্ভাশয়ের কাজ কি বলো? হ্যাঁ, যে পারবে সে উত্তর দেওয়ার চেষ্টা করো। ফাতিমা, তুমি বলতে পারবে গর্ভাশয়ের কাজ কি? তোমরা মনে হয় ভুলে গর্ভাশয়ের কাজ গেছো। হচ্ছে ভেতরে ডিম্বক সাজানো থাকে, ডিম্বকে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু সৃষ্টি হয়। হ্যাঁ, ডিম্বাণু করে উৎপন্ন করে এরকম। এবং জনন কাজে অংশ নেয়। সহজ ভাষায় আমরা বলবো গর্ভাশয়ের কাজ হলো সেখানে ডিম্বক উৎপন্ন হবে, অর্থাৎ ডিম্বাণু উৎপন্ন হবে, এবং সেটা জনন কাজে অংশগ্রহণ করবে, অর্থাৎ বংশ বিস্তারের ক্ষেত্রে সহায়তা করবে আর কি। বৃতির কাজ কি? বৃতি। বৃতি বৃতির কাজ হলো ফুলকে রক্ষা করা যাতে ফুল খন্ডায়িত না হয়। হ্যাঁ, গুড। বৃতির কাজ হলো ফুলের যে অন্যান্য অংশগুলো রয়েছে, ভেতরের অংশ যেমন পুংকেশর, গর্ভাশয় বা ফুলের পাপড়ি দল যেগুলো রয়েছে, সেই অংশগুলোকে রোদ, বৃষ্টি, পোকামাকড় থেকে রক্ষা করা মূলত বৃতির কাজ। এরপরে দেখো পুষ্পাক্ষ। পুষ্পাক্ষের কাজ কি? পুষ্পাক্ষের কাজ আমি ইতিমধ্যে হয়তোবা তোমাদের পুষ্পাক্ষ দেখানোর সময় আমি কাজটা বলেছি। মূলত পুষ্পাক্ষ কি কাজে ব্যবহার করা হয়? জানি না। হ্যাঁ, দেখি কারো মনে নেই পুষ্পাক্ষের কাজ কি ছিল?
ফুলের সম্পূর্ণ অংশকে আমার ধারণ মনে করা। হয় পুষ্পাক্ষ আমরা দেখেছিলাম একটা ফুলের সবুজ বৃতির বাইরে যে লম্বা অংশটা ছিল সেটা হলো পুষ্পাক্ষ, অর্থাৎ পুরাটা ফুল ধারণ করে রাখে কিন্তু কে? পুষ্পাক্ষ। একটু নোট করে রাখো তোমরা চাইলে এগুলো, তোমাদের মনে থাকবে। পুষ্পাক্ষ হলো ফুলের সম্পূর্ণ অংশকে ধারণ করে রাখে। বৃতি বিভিন্ন ফুলের অন্যান্য অংশকে রোদ বৃষ্টি পোকামাকড় থেকে রক্ষা করে, গর্ভাশয় ডিম্বাণু উৎপন্ন করে এবং জনন কাজে অংশ নেয়। এগুলো চাইলে তোমরা একটু স্ক্রিনশট নিয়ে রাখতে পারো এবং তোমরা এগুলো নোট করে ফেলবে, ঠিক আছে? মিস দাঁড়ান, এক মিনিট আমি একটু স্ক্রিনশট নিই। ওকে, মিস কাটে না মিস আমি একটু ক্লিয়ার করে বলো কি বলছো। একটু রাখতে বলতেছে তো, ওই স্ক্রিনশট নিচ্ছে বলতেছে। আচ্ছা এর স্ক্রিনশট আগে আমি, হ্যাঁ আচ্ছা দাঁড়াও আমি একটু প্রথম থেকেই দিচ্ছি। হ্যাঁ এটা নিয়ে নাও, পাপড়ি পুলকেশর এদের কাজ নেওয়া হলে বলবা, আমি পরবর্তী স্লাইডে যাব। নেক্সট নেক্সট, ওকে মিস নিছি হ্যাঁ নাও। ডান। মিস নিছি ওকে, তাহলে আমরা ফুলের বিভিন্ন যে অংশগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম, এদের কাজগুলো জানলাম, ঠিক আছে? এই প্রশ্নগুলো হয়তো আমরা পারবো। একটা ফুলের কয়টা অংশ কি কি বলতে পারবে? একটা ফুলের কয়টি অংশ কি কি? পাঁচটি অংশ কি কি? আমরা ফুলের পাঁচটা পাপড়ি, অংশ আছে। পুংকেশর, গর্ভকেশর, বৃতি, পুষ্পাক্ষ। পুষ্পাক্ষ, হ্যাঁ কি কি? পুষ্পাক্ষ, বৃতি, দল বা পাপড়ি, পুংকেশর, গর্ভকেশর, এগুলো হলো একটা আদর্শ ফুলের পাঁচটি অংশ। ফুলের বিভিন্ন অংশের বর্ণনা দাও। বর্ণনাটা কি দিতে পারবে? একটা ফুলের বিভিন্ন অংশের বর্ণনা, ইতিমধ্যে তোমরা হয়তো বা সেটা স্ক্রিনশট নিয়ে নিয়েছো। বৃতি, হ্যাঁ এই কাজগুলো লিখবে। চাইলে এই প্রশ্নগুলো একটু তোমরা স্ক্রিনশট আচ্ছা নিয়ে রাখতে পারো। বর্ণনা দিতে মিস দেব। হ্যাঁ বর্ণনা বলো। আচ্ছা আপনি তো দিয়ে দিয়েছেন। আচ্ছা বৃতি, ফুলের সর্ব বাহিরে বাহিরে কই স্তবককে বৃতি বলে। সাধারণত এরা সবুজ রঙের হওয়া। বৃতি খণ্ডিত না হলে সেটি যুক্ত বৃতি, কিন্তু যখন এটি খণ্ডিত হয় তখন বিযুক্ত বৃতি বলে। এর প্রতিখণ্ডকে বৃথাংশ বলে। বৃতি ফুলের অন্য অংশগুলোকে বিশেষত কুড়ি অবস্থায় রোদ বৃষ্টি ও পোকামাকড় থেকে রক্ষা করে। এটা হলো বৃতির কাজ। এরপরে প্রত্যেকটা অংশের, যেমন দলমণ্ডল বা পাপড়ির কাজ কি, এটা তোমরা আগে স্তবকটা বলে দিবে, কত নাম্বার স্তবক, কোথায়, এর অংশগুলোকে আলাদা আলাদা অংশগুলোকে কি বলে, বা এটার কাজটা কি। হ্যাঁ দলমণ্ডলের কাজ বলতাম মিস, হ্যাঁ বলে যাও, তোমাদের পড়া এটি হয়ে যাবে। এটা বাইরের দিক থেকে দ্বিতীয় স্তবক। কতগুলো পাপড়ি মিলে দলমণ্ডল গঠন করে। এর প্রতিটি অংশকে পাপড়ি বা দলাংশ বলে। এরা বিভিন্ন রঙের হয়। দলমণ্ডল রঙিন হওয়ায় পোকা মাকড় ও পশু পাখি আকর্ষণ করে ও পরাগায়ন নিশ্চিত করে। পরাগায়ন নিশ্চিত করে এরা আকর্ষণের মাধ্যমে পোকামাকড় ও পশু পাখিকে, যেটা হলো দলমণ্ডলের কাজ। কোন স্তবক, এটা কত নাম্বার স্তবক? কোন স্তবক? ও স্তবক, এটা হচ্ছে যে এটা হচ্ছে 3 নাম্বার। হ্যাঁ তৃতীয় স্তবক। না এটা 2 নম্বর, এটা 2 না নম্বরটা তৃতীয়, 3 নম্বরে দিছি। হ্যাঁ 3 নাম্বার এটা। স্তবকের প্রতিটা অংশকে কি বলা হয়? এটি ফুলের তৃতীয় স্তবক। এই স্তবকের প্রতিটি অংশকে পুংকেশর বলে। পুংকেশর বলে। হ্যাঁ কোথায় দণ্ডের মতো অংশটাকে বলা হবে পুংদণ্ড, আর থলের মতো যে অংশটা সেটাকে কি বলবো? দণ্ডের মতো শীর্ষের তালির মতো অংশকে পরাগধানী। পরাগধানী, তাহলে এই বিষয়টা একটু মনে রাখবে যে পরাগধানীর মধ্যে পরাগায়ন উৎপন্ন হয়। খুবই ইম্পর্টেন্ট, এখানে কিছু ইনফরমেশন আমরা পাচ্ছি। যেখানে পুংস্তবক, এটা তৃতীয় স্তবক, আমরা খেয়াল রাখবো। প্রত্যেকটা স্তবককে বলা হবে পুংকেশর। এটার যে দণ্ডের মতো যে অংশটা আমরা দেখতে পাচ্ছিলাম, তোমাদেরকে ছবিতে দেখিয়েছিলাম সম্পূর্ণ ফুলের ক্ষেত্রে, তোমরা খেয়াল করেছো নিশ্চয়। দণ্ডের মতো যে অংশটা সেটা হবে পুংদণ্ড, এবং শীর্ষের থলের মতো যে অংশটা আমরা দেখেছিলাম সেটা হলো পরাগধানী। আর মূলত পরাগধানীর মধ্যে কি উৎপন্ন হয়? পরাগ রেণু উৎপন্ন হয়, যেটা পরাগায়নে সাহায্য করে, ঠিক আছে? এরপর স্ত্রী স্তবক,
স্ত্রীস্তবক সম্পর্কে বলো। এটি ফুলের চতুর্থ স্তবক। এটি ফুলের চতুর্থ স্তবক। এক বা একাধিক গর্ভপত্র নিয়ে একটি স্ত্রীস্তবক গঠিত হয়। একের অধিক গর্ভপত্র সম্পূর্ণভাবে